সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলা নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। মানুষ নর মানুষ। আর প্রশ্নের জবাব দিচ্ছেন কানিজ ফাতেমা, শিক্ষক ও লেখক, পেলিসা স্কুল ডিভিশন, ক্যালগরি, কানাডা। আসসালামু আলাইকুম। আপা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন প্রশ্ন করবার চেষ্টা করব এবং দর্শকদের সেই উত্তরগুলো জানাবার চেষ্টা করব। তো আমি যদি সমসাময়িক একটা বিষয়ের দিকে তাকাই, সেখানে আমি দেখব যে আজকাল শিশুদের নিয়ে কিছু কিছু জায়গায় বাবা মা অনেক বেশি স্ট্রাগল করছে, এবং যেখানে একটি হলো যে শিশুদের চাহিদা অনেক বেশি বেড়ে যায় এবং একটা বয়সে গিয়ে তারা কোনো কিছু চাইলে যদি না পায়, সেক্ষেত্রে তাদের হয়তো আচরণের অনেক বেশি নেতিবাচক প্রভাব আসলে পড়ে, বিভিন্ন খারাপ ব্যবহার তারা করে ফেলেন, অনেক বেশি ভেঙে ফেলেন, ভাঙচুর হয়। সো এই জায়গাগুলো থেকে আসলে আপা বের হয়ে আসার সমাধান হিসেবে আপনার কি সাজেশন থাকবে প্যারেন্টসদের জন্য? আসলে এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এটা আসলে শিশুদের সমস্যা না, এটা আসলে আমি বলবো আমাদের ওভারঅল একটা সামাজিক সমস্যা। এবং সমস্যাটা শুরু হয়েছে সেখান থেকে যে আমরা আসলে কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার প্রয়োজনের বাইরে গিয়ে বাড়তি আকাঙ্ক্ষা বা ওয়ান্ট, আমি বলতে পারি নিড, আর কোনটা আমার ওয়ান্ট, এই যে পার্থক্যটা, এটা আমরা অনেকে বড়রাই বুঝতে পারি না, যার ফলে অনেক সময় এটার কারণে আমাদের পরিবারের সমস্যা হয়, এটার কারণে আমাদের বাবা মায়ের সাথে অনেক সময় সমস্যা হয়, এবং সেটারই প্রতিফলন আপনি যেটা বললেন আমাদের শিশুদের মধ্যে চলে আসে, যে সেও অনেক বেশি আকাঙ্ক্ষা করে ফেলে বাবা মায়ের কাছে, এবং সেই আকাঙ্ক্ষাটাকে সে মনে করে এটা তার দাবি, এটা তার অধিকার। যখন সে মনে করছে যে এটা তার অধিকার এবং সে সেটা পাচ্ছে না, তখন সে রিয়্যাক্ট করছে, সে ভাবছে আমি একটা জিনিস চাচ্ছি, এটা আমার অধিকার, আমার বাবা মা এটা দিচ্ছে না কেন। তাহলে এই সমস্যার সমাধানটা কোথায়? সমস্যাটার সমাধান হচ্ছে আমরা যারা বড়রা আছি, আমরা নিজেরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করব, প্রপারলি বুঝবো যে কোনটা আসলে নিড এবং কোনটা আসলে ওয়ান্ট, কোনটা আসলে আমার প্রয়োজন আর কোনটা আসলে আমার চাওয়া। এটা আমি যখন বড় হয়ে আমি প্যারেন্ট হিসেবে বা আমি খালা হিসেবে, আমি বাচ্চার আশেপাশের একজন অ্যাডাল্ট হিসেবে এই জিনিসটা আমি যখন বুঝবো, এটা রিফ্লেক্ট যখন আমার কাজে আসবে, এবং বাচ্চাকে যখন আমি সেটা বোঝাবো ছোটোবেলা থেকে, একটা বাচ্চার বয়স যখন 6-7 হয়ে যাবে, তখনই আমার তাকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য তার সাথে ডিসকাশনে যেতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে তোমার নিড, এটা তুমি চাইতে পারো, এটা তোমার অধিকার, কিন্তু এর বাইরের যে জিনিসটা যেটা তুমি চাচ্ছ, এইটা হচ্ছে তোমার ওয়ান্ট। এটা পূরণ করা কারো দায়িত্ব না, এটা পূরণ করা বাবা মার দায়িত্ব না। কাজেই ওটা তুমি চাইতে পারো, রিকোয়েস্ট করতে পারো, এবং সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হতেও পারে, অ্যাকসেপ্টেড নাও হতে পারে। এবং এইভাবে যদি আমি তার আন্ডারস্ট্যান্ডিংটা ছোটোবেলা থেকেই বিল্ড আপ করি, আশা করা যায় টিনেজে যখন সে যাচ্ছে 14, 15, 16, 17তে গিয়েই তো আসলে সেই কাজটা করে, দাবিটা বাড়িয়ে দেয়, আমাকে আইফোন দিতে হবে, অমুকের আমার ফ্রেন্ডের আইফোন আছে, আমাকে কেন দিবা না, এই জাতীয় যে সমস্যাগুলো হয়, এটা হবে না। কিন্তু 14, 15, 16তে আসলে এই সমস্যার সমাধান যদি শুরু করি আমি, এটা কাজ করবে না। এটা শুরু হতে হবে বাচ্চার বয়স যখন 6-7 বছর, তখন থেকে তার আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে দিতে হবে। ইনশাআল্লাহ। আশা করি যে দর্শক আছেন, বাবা মা রয়েছেন, তারা অবশ্যই সন্তানদেরকে নিয়ে জায়গায় স্পেশালি কাজ করা শুরু করবেন। যেহেতু সন্তানদের নিয়ে কথা হচ্ছে, এবার একটু অন্য প্রসঙ্গে আসি আপা, যে আমরা অনেক সময় উপহার হিসেবে বিভিন্ন জিনিস, বিভিন্ন খেলনা সন্তানদেরকে দিয়ে থাকি। তো সেখান থেকে বা সেক্ষেত্রে কোন ধরনের খেলনাগুলো সন্তানদের জন্য নির্বাচন করা উচিত? খুব সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু কানেক্টেড আপনার ফার্স্ট কোশ্চেনটার সাথে। কোন ধরনের খেলনা, টয়েস আমি বাচ্চাকে দিব? টয়েস বাচ্চাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টের জন্য, বাচ্চার চিন্তার প্রসেস তৈরি করার জন্য, অ্যাট দ্য সেম টাইম তার হাতের
যেটাকে আমরা বলি হ্যান্ডস আই কোঅর্ডিনেশন, গ্রিপস, এই যে মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, এটা তৈরি করার জন্য দরকার। অ্যাট দ্য সেম টাইম তার সোশ্যাল স্কিল, সে অন্যদের সাথে, অন্য বাচ্চাদের সাথে বা অন্য মানুষের সাথে কিভাবে ডিল করবে, এই 3টা বড় বড় স্কিল তৈরি করার জন্য টয়েস একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা অনেক সময় বাবা মায়েরা মনে করি এটা তো জাস্ট বাচ্চার খেলনা কিনছি, একটা কিনলেই হলো, ও খেলবে না। টয়েস নির্বাচনের সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি টয়েস দিচ্ছেন না, টয়েজের সাথে তাকে জীবন দর্শন দিচ্ছেন, টয়েজের সাথে আপনি তাকে স্কিল দিচ্ছেন। তাহলে আমি কিভাবে টয়েস নির্ধারণ করব? আমি জীবন দর্শনের যে কথা বললাম, আমি যদি বাচ্চাকে দামি দামি খেলনা দিই, দামি খেলনার প্রতি যদি বাচ্চাকে আমি অভ্যস্ত করি, তাহলে আমি ছোটোবেলায় বাচ্চাকে শিখালাম যে টাকার মাধ্যমে জীবনকে আসলে মূল্যায়ন করতে হয়। সেই জন্য বাবা মাকে খেয়াল রাখতে হবে সবসময় বাচ্চাকে দামি খেলনা কিনে দেওয়া ঠিক না। এতে বাচ্চার জীবন দর্শনটা আসলে একটা ভুল দিকে পরিচালিত হয়। সে মনে করে সব কিছু টাকার বিচারেই হয়, সে মানুষের মূল্যায়ন তার কাছে কমে যায়, টাকার মূল্যায়ন তার কাছে বেড়ে যায়। তো এটা প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, আমরা যখন খেলনা দিচ্ছি তখন খেয়াল রাখতে হবে কিছু খেলনা অ্যাক্টিভ খেলনা আর কিছু খেলনা প্যাসিভ খেলনা। কোশ্চেন হবে অ্যাক্টিভ খেলনা কি, প্যাসিভ খেলনা কি? অ্যাক্টিভ খেলনা হচ্ছে সেই খেলনাগুলো যেটা দিয়ে বাচ্চা খেলতে গেলে আইদার ফিজিক্যালি অ্যাক্টিভ হবে অথবা মেন্টালি অ্যাক্টিভ হবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ খেলনা। এক্সাম্পল দিতে পারি ব্লক। ব্লক দিয়ে বাচ্চা জিনিস তৈরি করছে, সে ভাবছে, অ্যাট দ্য সেম টাইম সে ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। সকার, ফুটবল, ক্রিকেট অ্যাক্টিভ খেলনা, ফিজিক্যালি সে অ্যাক্টিভ হচ্ছে। প্যাসিভ খেলনা কি? রিমোট কন্ট্রোল গাড়ি, এটা তাকে না মেন্টালি অ্যাক্টিভ করছে না ফিজিক্যালি অ্যাক্টিভ করছে। তো আমি যখন বাচ্চাকে খেলনা কিনে দেব, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাকে এমন খেলনা চুজ করতে হবে যা তাকে ফিজিক্যালি অথবা মেন্টালি অ্যাক্টিভ রাখবে। প্যাসিভ খেলনা যতটা সম্ভব কম। ভিডিও গেম, এটা একটা প্যাসিভ খেলনা, সে বসে জাস্ট দেখছে, খেলছে, খুব বেশি তার মেন্টাল ক্রিয়েটিভিটি অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, ফিজিক্যালি তো হচ্ছে না। তো আমাকে বুঝতে হবে যে কোনটা। আর এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বললাম, এটা আরও ভালো। যেমন ছোট বাচ্চাদের যদি পাজল দেয়া যায়, সেটা বাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়াচ্ছে, যে আমি এইভাবে করলে প্রবলেম সলভ করতে পারি, প্রবলেম সলভিং স্কিলটা বাড়াচ্ছে। এইভাবে হচ্ছে পাজেল পিসটা দিলে কাজ করছে না, সো আমি এটাকে ঘুরিয়ে এনে এখানে দিয়ে দেখি পাজেলটা ম্যাচ করছে কি না। অর্থাৎ ও শিখছে বড় হয়ে, যে বড় হয়ে আমার সামনে যখন একটা প্রবলেম আসবে আমি নানাভাবে সলিউশনের চেষ্টা করব, তার প্রবলেম সলভিং স্কিল বাড়ছে। তো এরকম আসলে খেলনা বা টয়েস আসলে শুধু টয়েস না, এটা আসলে প্যারেন্টিংয়ের একটা বড় টুলস, যেটা বাবা মাকে অবশ্যই চিন্তা করে সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা জানি যে ইসলাম সবসময় পারিবারিক বন্ধনের কথা বলে এসেছে এবং শিশু সন্তানদের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে বলছে। তো যেহেতু খেলনা নিয়ে কথা বলছেন, তো সে প্রসঙ্গে জানতে চাইব যে আসলে বাবা মাদের সন্তানদের সাথে ঠিক কিভাবে আসলে সময়টা পার করা উচিত, যেন ছোটবেলা থেকেই তারা আসলে ইসলামিক যে দৃষ্টিশক্তি বা চিন্তা শক্তি বা ইসলামিক যে আসলে উপদেশগুলো, আদেশগুলো, সেইভাবে আসলে নিজের জীবন পরিচালনা করতে পারে। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন। আসলে প্যারেন্টিংয়ের একটা ওয়ান অফ দ্য, অনেকগুলো তো পিলার আছে, ওয়ান অফ দ্য পিলার হচ্ছে আপনার সাথে আপনার বাচ্চার রিলেশনটা কীরকম। আপনি বাচ্চাকে ধর্মীয় অনুশাসন দিতে চাচ্ছেন, রিলেশনশিপ ভালো না হলে সে সেটা নিবে না, সে সেটাকে উপদেশ বা আপনি তাকে চাপিয়ে দিচ্ছেন হিসেবে নিবে। কিন্তু আপনার সাথে যখন বাচ্চার রিলেশনশিপটা ভালো হয়, সে যখন আপনার কাছে ওপেন হয়, তখন আপনি সেই পাত্রে যা ইচ্ছা দিতে পারবেন। তো এই জন্য ফার্স্ট হচ্ছে যে আমার বাচ্চার সাথে আমাদেরকে বাবা মা হিসেবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। রিলেশনশিপ বিল্ড আপের অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে একসাথে খেলা করা, গেম খেলা বাবা মায়ের। আমরা অনেক সময় প্যারেন্টিংয়ের মধ্যে যে বাচ্চার সাথে খেলা করা, এটা যে প্যারেন্টিংয়ের পার্ট, এটা মনে করি না, এটা মনে করি সময়ের অপচয়। না, এটা সময়ের অপচয় না, এটা ওয়ান অফ দ্য ইফেক্টিভ ওয়ে অফ প্যারেন্টিং, যে আমরা বাবা মায়েরা বাচ্চার সঙ্গে খেলবো। বাচ্চাকে ছোটোবেলায় যখন আমরা খেলা শেখাচ্ছি,
তখন কতগুলো ব্যাপার আমাকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে খেলার মাধ্যমে তখন আমি ওকে আসলে অনেক কিছু দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি আমি বললাম, বাবা মায়ের সাথে বা তার সিবলিংসের সাথে, ভাই বোনের সাথে রিলেশন বিল্ড আপ। তাহলে আমাকে দুইটা সেটিংয়ে বাচ্চাকে খেলা দিতে হবে। এক হচ্ছে আমরা বাবা মায়েরা সবাই মিলে বাচ্চার সাথে খেলবো। দ্বিতীয় যে সেটিংসটা করতে হবে সেটা একটা বাচ্চা, আমার বাচ্চা আর একটা বাচ্চার সাথে দুজন বসে খেলবে। এই সেটিংসটা কেন প্রয়োজন? কারণ বাচ্চা যাতে একটা বাচ্চার সাথে কিভাবে রিলেশনশিপ ডেভেলপ করতে হয়, অবশ্যই দুজনের মতামত এক হবে না। সেক্ষেত্রে একজন হয়তো চাবে এখন আমি এই খেলাটা খেলবো, আমার বাচ্চা হয়তো চাবে আরেকটা খেলা খেলবো। তখন তারা দুজন মিলে ঠিক করবে যে যখন আমরা ভিন্ন মত পোষণ করি কিভাবে এটাকে অ্যাগ্রি করা যায়, কিভাবে এটাকে মিলেমিশে থাকা যায়। তাহলে এই সেকেন্ড সেটিং এটা। থার্ড সেটিং যেটা, সেটা হচ্ছে বাচ্চাকে দলবদ্ধ অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে দিতে হবে। কারণ সোশ্যাল অ্যাক্টিভিটি বা দলবদ্ধভাবে কিভাবে কাজ করা যায়, আমরা জানি এখন অফিসে যখন আমরা কাজ করছি তখন টিম ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে আমি একা সব ভালো করলাম এভাবে কিন্তু ভালো করা যায় না। আমরা সবাই মিলে যখন ভালো করি সেইটা তখন একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। তো ছোটোবেলায় আমার বাচ্চাকে খেলার মাধ্যমে আমি এটা শিখিয়ে দিব যে অনেকগুলো বাচ্চা মিলে একটা ফুটবল টিম হতে পারে, অনেকগুলো বাচ্চা মিলে একটা ইনডোর গেমস টিম হতে পারে। এই খেলাগুলো আমি তাকে দেব। আরেকটা কথা খেলার ব্যাপারে, সেটা হচ্ছে বাচ্চাকে হারতে শেখাতে হবে খেলার মাধ্যমে। জীবনে যে হেরে থেমে যায় সে আর সামনে আগাতে পারে না। জীবনে যে হেরে হারটাকে আবার চেষ্টা করে জিতে পরিণত করতে পারে সেই জীবনে এগিয়ে যায়। ছোটবেলায় এই লেসনটা আমার বাচ্চাকে দিতে হবে খেলার মাধ্যমে। ইনশাল্লাহ, অবশ্যই আপা। এবং আশা করি যে আমাদের যারা দর্শক আছেন এরা অনেকগুলো পদ্ধতি এবং উপায় জানতে পারলো যে কিভাবে আসলে অনেক সুন্দর করে প্যারেন্টিং করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শকদের জন্য অনেক অনেক দোয়া থাকলো এবং আশা করি যারা প্যারেন্টিং করছেন আপনারা অনেক ইম্পর্ট্যান্ট কাজ করছেন। দোয়া করি আপনাদের সন্তানরা সুসন্তান, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে বড় হয়ে ওঠে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় মানুষ নর মানুষ। আর আমাদের আজকের আলোচনার বিষয় কর্মব্যস্ত নারীর সময় ব্যবস্থাপনা। আলোচক হিসেবে আছেন মাহসিনা মমতাজ, এডুকেশনাল কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আপা, আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপা, একজন নারী যদি সময়ের সঠিক ব্যবহার করতে চায় সেক্ষেত্রে তার যে আশেপাশের মানুষগুলো রয়েছে তাদের, অর্থাৎ পরিবারের মানুষদের কিংবা সমাজের ভূমিকা কি হওয়া উচিত? সুন্দর একটা জরুরি একটা প্রশ্ন। সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকের জন্যই আসলে জরুরি। প্রত্যেকটা মানুষের জন্যই। আমরা যখন থেকে বুঝতে শিখি, আমরা যখন থেকে সুস্থ স্বাভাবিক একজন বিবেকবান মানুষ হয়ে গড়ে ওঠা শুরু করি, তখন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সময় আমাদের জন্য একটা জরুরি একটা ব্যবস্থাপনার বিষয়। আর নারীদের জন্য এটা আমি মনে করি আরও বেশি জরুরি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের, পৃথিবীর সমস্ত নারীদের তারা অনেকগুলো ভূমিকা একসাথে পালন করেন একই সময়। একজন মা হিসেবে তিনি দায়িত্বশীল, একজন ঘরের কর্ত্রী হিসেবে তিনি দায়িত্বশীল, তিনি স্ত্রী হিসেবে দায়িত্বশীল, একজন সামাজিক সদস্য হিসেবে, বন্ধু হিসেবে। আবার আমরা যারা ক্যারিয়ারের জন্য কাজ করছি, পড়াশোনা করছি, বাইরে কোথাও কাজ করছি, সেখানেও আমাকে ভূমিকা পালন করতে হয়। তো এখানে আসলে সবগুলো কাজ একসাথে ম্যানেজ করার জন্য সময় আমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে যদি আমি এটাকে ব্যবস্থাপনা করতে পারি। সময় খুব স্বল্প। পৃথিবীর কথা যদি বলা হয় যে খুব স্বল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি এবং আমাদের এটার্নাল লাইফ, পরবর্তী জীবনের জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে। তো সেখান থেকে আপা যেটি বললেন যে সময়ের যদি সঠিক ব্যবস্থাপনা করা যায় এবং কাজগুলো যদি আমরা ইসলামিক যে আসলে নীতি নির্ধারণ করা রয়েছে যেভাবে করা উচিত সেভাবে করে যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কাজের সাথে সাথে সওয়াবও পেতে পারি এবং পরবর্তী জীবনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তো আপা, এবারে আসবো যে আসলে ঠিক একজন কর্মজীবী নারী হিসেবে আমি আসলে কিভাবে সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারি এবং ঠিক যেটি বললাম যে সঠিক ব্যবস্থাপনার সাথে সাথে যেন আমি পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে পারি, সেই জায়গাটাও আমি কিভাবে নিশ্চিত করতে পারি। এখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা
সবাইকে একটা মজার একটা রিমাইন্ডার দিয়ে কথাটা উত্তরটা শুরু করতে চাই। জি। সেটা হচ্ছে আমাদের জীবনে আমরা যতগুলো নিয়ামত পাই আল্লাহর কাছ থেকে, সময় তার মধ্যে একটা, সুস্বাস্থ্য তার মধ্যে একটা, জি। টাকা পয়সা সম্পদ তার মধ্যে একটা, সন্তান, সাফল্য, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জীবন থেকে যদি কখনো জীবনের কোনো সময়ে কখনো কোনো কারণে চলে যায়, কোনো কারণে আমার স্বাস্থ্যের কোনো সমস্যা হয়েছে, আল্লাহ যদি চান আমি আবার সুস্বাস্থ্য ফিরে পেতে পারি। এমন না যে একবার অসুস্থ হয়ে গেলেই আমি আর সুস্থ হই না। টাকা পয়সা যদি, সম্পদ যদি কোনো কারণে কারো হঠাৎ কোনো কারণে চলে যায়, আবার সে সেটা ফিরে পেতে পারে। সন্তানও যদি আল্লাহ কাউকে সন্তান হারা করেন, তাকেও আল্লাহ আবার সন্তান দিয়ে তার ঘর ভরিয়ে দিতে পারেন। কিন্তু সময় একমাত্র নিয়ামত যেটা আর ফিরে আসে না। না, এটা একটা ওয়ান ওয়ে রাস্তার মতন। হ্যাঁ, এটা যেটা চলে যাচ্ছে যাচ্ছেই। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও 1 সেকেন্ড সময়ও আমার জীবনের আমি আর ফিরিয়ে আনতে পারছি না। তো সেইটা এই কনসেপ্টটা ভেতরে থাকলে আমার মনে হয় আমরা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। এবং আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন যে সময়ের শপথ, মানুষের মধ্যে কিছু গুণের কথা আল্লাহ বলেছেন, এবং সেই গুণগুলো যাদের ভেতরে আছে তারা লাভবান হচ্ছে, যাদের ভেতরে নাই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আল্লাহ বলেছেন সময়কে শপথ করে। এটা এত বেশি জরুরি, কারণ আল্লাহ নিজেও এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সব কিছুর একটা নির্ধারিত সময় আমি তোমাদের জন্য বেঁধে দিয়েছি, যেটা আপনি খুব সুন্দর করে বললেন যে আমাদের সময় সীমিত, লিমিটেড একটা রিসোর্স। এটাকে আমি প্রপারলি কাজে লাগানোর জন্য আসলে এই লিমিটেড রিসোর্সটার গুরুত্বটা যদি আমি না বুঝি, তাহলে আমি হয়তো অনেকখানি সময় জীবনের বোঝার আগে নষ্ট করে ফেলবো। অবশ্যই কি কি উপায়ে আমরা এই ব্যবস্থাপনাগুলো করতে পারি? আমরা আসলে সময়কে কি খুব সুন্দর করে ব্যবস্থা করতে পারি কিনা? সময় যেটা চলে যাচ্ছে, আমি যদি মনে করি যে আমি সময় ব্যবস্থাপনার নামে সময়কে আটকাতে পারছি বা 1 ঘন্টার সময়কে 3 ঘন্টা করতে পারছি, তা কিন্তু আসলে পারছি না। বরং আমার যেটা করা উচিত, আমার সময়কে ঘিরে আমার চিন্তা ভাবনা, আমার কাজ, আমার দায়িত্ব, আমার অন্যান্য সমস্ত কিছুকে ওই সময়ের আলোকে ব্যবস্থাপনা করা উচিত। আমি যদি সত্যি সত্যি আমার সময়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করি এবং সত্যি সত্যি যদি চিন্তা করি আমার কোন সময়টা আমার ছেলে মেয়েদের জন্য, কোন সময়টা আমার হাজব্যান্ডের জন্য, কোন সময়টা আমার পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য, কোন সময়টা আমার কাজের জন্য, আমি কোন সময়টা, এবং আমার নিজের জন্য আমি কোন সময়টা ব্যয় করব, এভাবে যখন আমি সময়টাকে ভাগ করতে পারবো, তখন সত্যি সত্যি আমার যেটা হবে, আমার কাজগুলোও সুন্দর হবে, আমার দায়িত্বগুলোও পরিপূর্ণ হবে, এবং একই সাথে সময় নষ্টের মতন ভুলটাও আমাদেরকে দিয়ে হবে না। অবশ্যই আপা। তো আসলে কি ধরনের ক্ষতি হতে পারে যদি একজন নারী সময়ের ব্যবস্থাপনা সঠিকভাবে না করে থাকেন? আসলে এটা এমন একটা ক্ষতি, আমার মনে হচ্ছে আমারই তো সময়, ঠিক আছে, আমার তো আজকে কাজটা করছি না, আমি একটু অলসতা করছি, আমি একটু সময়টার গুরুত্বটা বুঝতে পারছি না, আচ্ছা আমারই তো কাজ, আমি আবার কালকে করে নেব। এভাবে দিনের পর দিন যখন সময়কে অবহেলা করা যদি আমার অভ্যেসে পরিণত হয়, তাহলে আসলে তার ক্ষতিটা তখন আর শুধু আমার সাথে থাকে না, এটার ক্ষতিটা আমার ছেলেমেয়েরা পায়। ছেলেমেয়েরা এভাবে পায় যে তারা চোখের সামনে যাকে আদর্শ হিসেবে দেখছে, যাকে পরিবারের একজন বড় মানুষ হিসেবে যাকে তারা ফলো করছে, যার কাছ থেকে তারা শিখছে, তারা আমাকেই দেখছে যে আমি ফজরের নামাজ অনেক দেরি করে যেতে যেতে ওই বেলায় গিয়ে পড়ছি, জোহরের নামাজ দেরি করে যেতে যেতে আসরের আগে আগে পড়ছি, সকালের খাবার দুপুরে খাচ্ছি, দুপুরের খাবার বিকেলে খাচ্ছি। এই যে খারাপ প্র্যাকটিসগুলো আমার সন্তানরা দেখছে, এটা তাদের একটা ক্ষতি হচ্ছে। সময় অব্যবস্থাপনার কারণে হয়তো তাদের সঠিকভাবে তাদের যখন যেটা করা দরকার সেই গাইডেন্স তারা আমার থেকে পাচ্ছে না। এভাবে সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়, খুব খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সময়ের অব্যবস্থাপনার কারণে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় আমার সাথে সম্পর্কিত প্রত্যেকটা মানুষ আমার থেকে একটা সময়, তার দাবি, তার হক, সেটা যখন আমি দিচ্ছি না, সঠিক সময় যাকে সময় দেওয়া দরকার তাকে আমি সময় দিচ্ছি না, আমি ব্যস্ততার অজুহাত দেখাচ্ছি, আমি অলসতা করছি, তখন যেটা হবে সেই সম্পর্কের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, একটা ফাটল এখানে তৈরি একটু হবে। যদি আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে সময়টাকে আমি আমার মনে করছি, যে কাজগুলোকে আমি আমার মনে করছি, আসলে কি সেই সময়টা আমার, নাকি আল্লাহ তাআলার দেয়া নির্ধারিত একটি টার্ম
যেটি আসলে ব্যবহার করার উচিত, বা যেটি একটি পাথেয় আমার পরবর্তী জীবনকে আসলে সুন্দর করবার জন্য, যেটা আমার পার্মানেন্ট লাইফ, ইটারনাল লাইফ। অবশ্যই অবশ্যই সুন্দর একটা কথা বলেছেন আপা। জি। আমাকে দেয়া সময়টা আমার জন্য একটা পরীক্ষা। জি। আমাকে দেয়া সময়টা আমার জন্য আল্লাহ দিয়েছেন, ওই যে যেটা বলছিলাম, একটা লিমিটেড রিসোর্স, জি। যেটা আল্লাহ আমাকে দিয়ে দেখছেন আমি এটাকে কিভাবে ইউটিলাইজ করছি। অবশ্যই। এবং এখানের প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। শুধু এই একটা ভাবনাই যথেষ্ট আমাকে সবসময় আমার সময়ের ব্যাপারে সচেতন হওয়ার জন্য। হ্যাঁ, যেমন আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা সমস্ত কিছুকে শেষের দিকে ঠেলে ফেলি। পরীক্ষার আগের রাত্রে আমরা যেভাবে মনোযোগ দিয়ে পড়ি সেটা সারা বছর পড়ছি না। যে কোনো কিছুর প্রস্তুতি হিসেবে তার আগের রাতে বা তার আগের মুহূর্তে যেভাবে প্রস্তুতি নিচ্ছি, সেটা হয়তো আমি সময় মতো নিলে আমার ওই দিনটা নষ্ট হতো না। এইভাবে সমস্ত কিছু আমি যে শেষের দিকে ঠেলে দেই, এতে করে যেটা হয় আসলে যে আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে এভাবে জবাব দিতে পারবো না যে আল্লাহ আমি তো ইভেনচুয়ালি কাজটা করে এসেছি। কারণ একটা সুন্দর হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বার্ধক্য আসার আগে যৌবনের হিসাব নেবেন। যৌবনের কাজকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুস্থতাকে অসুস্থতা আসার আগে মর্যাদা আমি যদি দেই, সেটা আল্লাহ আমাকে বেশি বরকত দিবেন, বেশি ভালোবাসবেন। তো সেক্ষেত্রে এই হাদিসটাই আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে আমার যে কোনো বাজে সময় আসার আগে আমার হাতে যে সুন্দর সময়টা আমি পাচ্ছি, যে কোনো কঠিন সময় আসার আগে আমার হাতে যে সহজ সময়টা আমি পাচ্ছি, সেটা যদি আমি ঠিকভাবে ব্যবহার না করি, আমার দুনিয়াতেও ক্ষতি হচ্ছে, আমি কঠিন সময়টাতে গিয়ে আর আমার কোনো পুঁজি থাকছে না হাতে, আবার আখিরাতেও ক্ষতি হচ্ছে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারছি না। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর এবং প্রয়োজনীয় একটি বিষয়কে খুব সহজ করে দর্শকদের কাছে মেসেজগুলো পৌঁছে দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলে নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং সময়ের সঠিক ব্যবহার করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।